গুড ইভিনিং, সকলকে গুড ইভিনিং। সবাইকে জিজ্ঞেস করছি আমি, তোমরা কেউ জানাও। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার? তাহলে সবাই আমি ধরে নিতে পারি। মৌমিতা আমাকে গুড ইভিনিং, শ্রেয়সী, মৌমিতা। আমরা একটু ওয়েট করি, অনেকে জয়েন করছে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করব। Let's start the class. এটা মূলত আজকের যে ক্লাসটা, দিস ক্লাস সেন্টার্স রাউন্ড SLST ক্লাস 9, 10, 11, 12 এর ইংলিশ। তো এখানে যে এখন ওকে, গুড ইভিনিং, অনেকে জয়েন করছো পরে, আমি দেখতে পাচ্ছি এখানে যারা পরে জয়েন করলে। গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে ভেরি গুড ইভিনিং। চলো এখন যেটা ডিসকাস করতে চাইছি। ওকে রবিউল হোসেন, গুড ইভিনিং। Yeah, I'm fine, thank you. Thank you, রবিউল। আচ্ছা, এখন আজকে যেটা ডিসকাস করব সেটা ডিরেক্টলি আই থিঙ্ক আমি
টপিকে চলেই আসছি, সেটা হচ্ছে তোমার পোয়েট্রিতে। আজকে আমরা পোয়েট্রি নিয়ে আলোচনা করব, এবং মূলত যে পয়েন্টটা নিয়ে আজকের বিষয় সেটা হলো জন কিটসের টু অটাম। তো জন কিটস ইজ অ্যাকচুয়ালি, তোমরা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ অনার্স এবং মাস্টার্স, you know that he was a romantic poet. John Keats was born in 1795 and he died in 1821. মানে ভীষণ শর্ট লাইফ স্প্যান ওনার ছিল। তো ভীষণ শর্ট লাইফ স্প্যানে যাদের রোম্যান্টিক পোয়েটস হিসাবে আমরা চিনি, তাদের মধ্যে মেনলি জন কিটস ভীষণ অল্প সময়ে অনেক পপুলার উনি হয়েছিলেন। তো হ্যাঁ, তুমি এখানে তুমি কমেন্ট করছো, আমার চোখটা চলে যাচ্ছে ক্লাস করতে করতে। এখানে তোমরা যারা আছো তাদের বলে রাখি, আজকের এই ক্লাসটা SLST ক্লাস 9, 10, 11, 12 এর জন কিটসের ওপরে আমি ডিসকাস করব, টু অটাম। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো কেউ এখানে, তাহলে তোমরা থাকতে পারো। তো আজকে কিটসের এই জন কিটসের যে পপুলারিটিটা, ওটা খুব অল্প সময়ের মধ্যে হি earned that popularity because of his contribution to the domain of poetry. এবং basically he was a romantic poet. Even Wordsworth was also a romantic poet. কিন্তু আমরা দেখি যে এই যে নেচারের প্রতি এই রোম্যান্টিক পোয়েটসদের যে একটা ইনক্লিনেশন, আগে কি ছিল, যখন নিওক্লাসিক্যালে আমরা দেখছি, নিওক্লাসিক্যালের ক্ষেত্রে দ্য ইনক্লিনেশন ওয়াজ টুয়ার্ডস লাইফ, সোসাইটি। কিন্তু যখন আমি এখানে দেখছি রোম্যান্টিক পোয়েট্রি, যখন আমরা ঢুকে যাচ্ছি, তখন দেখছি যে দ্যাট ইনক্লিনেশন ওয়াজ টুয়ার্ডস নেচার, perception of nature, description of nature, presentation of nature. Maybe there was a subtle difference between each and every poet, but there was a celebration of nature. তো জন কিটসের টু অটাম, যেটা তোমাদের সিলেবাসে আছে, সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে টু অটাম বুঝতেই পারছো জন কিটসের লেখা। এবং এটা কখন লেখা? এটা লেখা হচ্ছে ঠিক 1820। আচ্ছা, আর জন কিটসের তখন সিচুয়েশনটা কিরকম ছিল? He was struggling, he was battling. তার লাইফের সিচুয়েশন, there were hurdles in his life. এই সবের মধ্যেও উনি appreciated nature. There was a subtle positivity. যখন একটা মানুষ স্ট্রাগল করে লাইফে, ডিপ্রেস থাকি আমরা, when we have many issues in life, তখন আমাদের মেন্টালিটিটা কি থাকে? we are depressed, আমাদের কোনো কিছুই ভালো লাগে। The life appears to be very dull, monotonous, ভীষণ boring. Nothing catches our attention actually. But what is the difference
between we as normal human beings and the romantic poets. That is the skill, that is the skill of a poet. যে আমি যখন একটা নর্মাল জিনিসকে দেখছি, আমি একটা মাটির কলসিকে দেখছি, আমার কাছে সেটা মাটির কলসি, তোমার আমার কাছে। আমি একটা গাছ দেখছি, ফুল দেখছি, simple, it is simply just an object. And that too, when our situation is very disturbed in our life, then we are completely shattered. We don't find anything captivating. Can you understand what I say? কোনো কিছুই আমাদের মনকে আকৃষ্ট করে না। কিন্তু একজন যখন পোয়েট, when a poet perceives something, even if he is depressed or she is depressed, তখন সেই অর্ডিনারিনেসের মধ্যেও he finds something extraordinary. How is it possible? That is possible because of his imagination, imaginative skill. So flights of fantasy altogether. From the normal, mundane things, he flies away with his imagination. That is the flight of fantasy. It's a flight on the wings of imagination. You go through all the poets, you go through the poems of different poets, and you understand what is that. তোমাদের নর্মাল লাইফ থেকে যেন মনে হয় ইমাজিনেশন দিয়ে অন্য জগতে চলে যাচ্ছি। And it's very romantic approach. ওয়ার্ডসওয়ার্থের একটা সাধারণ গাছকে, একটা জঙ্গলকে, একটা রোলিং স্টোনকে, it has a different kind of message for him. He gets life lessons from those things. For kids, everything has beauty, beauty for beauty's sake. There may be a subtle message in his poems, that is different, but sensuousness is there. What is sensuousness? He perceives things through his senses. That's what he does in autumn. To autumn, for us, it is just a season. What is there in autumn to appreciate? It's very common. We pass through different seasons, we feel the weather, but for kids, there is change in nature, just as there is change in human life from youth to death through maturity. And there is a similarity between human life and nature in the eyes of the poet. But there is also an eternity in the cycle of nature. To autumn তুমি যখন পড়বে, তখন তুমি দেখবে যে তোমার কাছে যখন, আমার কাছে যখন অটমটা আসে, আমরা আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিসে উই গেট বিজি। আমাদের পরীক্ষা থাকে, পড়ানো থাকে, ডেইলি চাহিদা না পাওয়া, so many things. But do we take a time, take a moment to appreciate how nature appears? How can nature appeal to us? We don't have that time, that patience, or we are not that kind of a beholder. We can behold nature in that. So if we can't, let us take the help of a great poet like Keats, who perceived nature, perceived autumn in his own way, through his poetic diction, through his imagination, and through his inclination towards celebration of the season. For the majority of us, we always enjoy spring because spring is the symbol of youth. কেন? শীতকালে পাতা ঝরে যায় গাছের, তারপরে নতুন পাতা গজায়। আর আমাদেরকে, মানে আমাদের that নতুন পাতা গজানোটা, it's a new life, beginning of life. That appeals. তাহলে হঠাৎ করে
কিডসের মতো পোয়েটকে অটম অ্যাপিল করলো। Why? What is there in autumn? Muted an ode in the celebration of the season, where every one of us is busy in celebrating spring. There must be something, according to the poet. So first, let us try to find it out. What is there in the season? So let's begin in that way. প্রত্যেকটা লাইন আমরা ধরবো। I think you understand, তোমরা একটু কমেন্ট করে বোঝাও যে till now যে আমরা কিরকম ভাবে আমরা পোয়েমটাকে একটু দেখতে পারি। That we will start. So is it clear? যতটা আমি বলেছি তোমরা শুনতে পেরেছো সবটা বা বুঝতে পেরেছো? ওকে, তো চলো এবার আমার কাছে একটা বই আছে। তোমরা ভাবছো আমি পোয়েমটা পড়বো এবং লাইন টু লাইন উই উইল গো ইনটু দ্য ডিটেইলস, কিন্তু তার আগে আমি একটু বইটা তোমাদের দেখাই আমি কোন বইটাকে ফলো করছি। দ্যাট ইজ 15 পোয়েটস, অক্সফোর্ড। দেখতে পাচ্ছ একটু পুরনো হয়ে গেছে, আমি অনেক এটা পড়েছি, পড়ানোর সময় একটু দাগ হয়ে গেছে। 15 পোয়েটস, আমরা তোমাদের পরিষ্কার উঠছে না, ইটস আ কালেকশন অফ পোয়েমস। আমি এটা থেকে পড়ছি। তো তোমরা যদি মনে করো তোমাদের কাছে পোয়েমটা আছে ইটস ওকে, আদারওয়াইজ আমি পিডিএফটা শেয়ার করে দেবো, রাইট? আমি পিডিএফ শেয়ার করে দেবো, পরে তোমরা একটু রেকর্ডিংটা দেখে নেবে। আরে যেটা বলছিলাম যে কিডস অ্যাকচুয়ালি উনি সেন্সেসকে খুব কাজে লাগিয়েছেন ওনার পোয়েমে। সেন্সেসকে কাজে লাগিয়েছেন কিরকম? ধরো এই যে চোখে দেখতে পাচ্ছি ফল, সবজি, গ্রেপস, অ্যাপেলস, টাচ করতে পারছি অবজেক্টস গুলোকে, টেস্ট করতে পারছি সুইটনেস তাদের ফলের, এবং কিছু কান দিয়ে শুনতেও পারছি কিছু ইনসেক্টস এর আওয়াজ, পাখির আওয়াজ। সো উই নো না উই হ্যাভ 5 সেন্সেস। কি কি সেটা? ইয়ার্স, আমাদের সেন্স অর্গানস গুলো, হিয়ারিং, আইস উই সি, নোজ স্মেল, স্কিন টাচ, অ্যান্ড টাং টেস্ট। তো কিডস ভীষণ ভাবে প্যাশনেটলি এই সেন্সুয়াসনেসটা কাজে লাগিয়েছে ওনার পোয়েমে টু আটামে। প্রথমেই যদি দেখো, ফার্স্ট লেট আস ডিসকাস ইন ব্রিফ যে এই পোয়েমের স্ট্রাকচারটা কিরকম। এই পোয়েমটা পরিষ্কার 3টে স্ট্যান্জাতে আছে। ইট ইজ ডিভাইডেড ইন্টু 3 স্ট্যান্জাস, রাইট? এবং প্রত্যেকটা স্ট্যান্জা 11 করে লাইন আছে। এবার যখন তুমি পোয়েমটাতে বিভিন্ন ভাবে তুমি ইন্টারপ্রেট করতে পারবে। নাও একটা কথা তোমাদের বলেন দিই, উই আর ডিসকাসিং, একটু পোয়েমটার ভেতরে ঢোকার চেষ্টা করো, রাইট? আমি এটা একটু তোমাদের অ্যাসপিরেন্টসদের বলছি, বা যারা এমনি শুনতে পারছো, শুনতে চাইছো ক্লাসে। একটা পোয়েমের না একটা ফ্লো থাকে। সবসময় যদি মনে করি, মনে ভাবি, যে কোনো রাইটিং বলো, একটা ফ্লো থাকে তার মুডের, তার ছন্দের। সেই ফ্লোটাকে ধরতে যদি পারো, ম্যাক্সিমামটাই তুমি বুঝে গেলে এবং ধরে ফেলবে। তারপরে আসো মিনিং এ, তারপরে আসো ওর টেকনিক্যাল অ্যাসপেক্টে, লাস্টে আসো ওর থেকে কি কি কোয়েশ্চেন্স আসতে পারে। ইউ ফল ইন লাভ উইথ দ্য পোয়েমস, ইউ ফল ইন লাভ উইথ দ্য প্রোডাক্টস। তারপরে কোয়েশ্চেন আনসার কি আসবে আসবে। এটা বলার কারণ হলো, তোমরা যখন নিজেরা, যখন আমি পিডিএফ শেয়ার করে দেবো এখান থেকে, তোমরা যখন নিজেরা পড়বে, ফার্স্ট গেট দ্যাট ফ্লো।
enjoy that poem, enjoy reading that poem. আমি জানি না এখানে যারা আছো তারা কতজন you enjoyed reading in your school days, in your college days. Whatever it is, যদি করে থাকো it's fantastic. যদি না করে থাকো it's not late. You can always enjoy your reading. So enjoy reading the poem at first. Read as many times as you want. Get into it. Get into the essence of the poem. তারপরে try to find out the meaning. কারণ তুমি যখন ফ্লোতে পড়বে কিছু মিনিং, কিছু ওয়ার্ড, you may not be very thorough about it. You may not be very clear about it. But overall understanding যেটা হয়ে যায়, that is much more. তারপরে তুমি ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং এ যেতেই পারো। অ্যান্ড তারপরে লাস্টে আসো যে কিভাবে স্ট্রাকচার ওয়াইজ করা আছে, অ্যান্ড দেন কোয়েশ্চেন্স। তো ফার্স্ট লেট আস গেট ইনটু দ্য পোয়েম, এবং কিভাবে পোয়েমটাকে উনি দেখো পড়েছে, তার বিভিন্ন রকম কিছু অ্যাঙ্গেল আছে। তিনটে স্ট্যান্জা আছে। ফার্স্ট স্ট্যান্জাতে পোয়েট describes the season. সিজনটাকে ডেসক্রাইব করছে। সিজনে কি হয়, অটামে আমাদের নেচার কিরকম হয়, সেখানকার ফলগুলো কিরকম হয়, সবজি কিরকম হয়, ফলের গাছ কিরকম। তারপরে স্টানজাতে উনি নেচারকে সুন্দর করে পোর্ট্রে করেছেন, পোর্ট্রে depict, so pictorial representation, pictorial presentation of the nature. কিভাবে একটা মানে সিজনকে উনি বিভিন্ন রূপে দেখতে পারছেন সেটা উনি শেয়ার করেছেন পরের স্টানজাতে। এবং সেখানে বিভিন্ন রূপে তিনি দেখতে পাচ্ছেন। লাস্ট স্ট্যান্জাতে উনি কমপ্লিটলি মিউজিকের একটা ডেসক্রিপশন দিয়েছেন। স্টেজ যে প্রথম লাইনটা অটম শুরু হচ্ছে, সেই লাইনটা কি দিয়ে শুরু হচ্ছে? সিজন অফ মিস্টস and mellow fruitfulness. Directly the poet enters how the fruits look. It's a complete fruitfulness. ফলে ফলে ভরা, full of maturity. Nature is fully mature. Fruits are ripe. Season of mist. অটম নাম কিন্তু উনি নিলেন। তাহলে অটমকে উনি ডিরেক্টলি অ্যাড্রেস করলেন সিজন অফ মিস্টস and mellow fruitfulness. Mature, তাই মেলো। ইউথ, vigor, যারা খুব বাচ্চা, ছোট্ট বেবিস, kids, they are very active, hyperactive. Then you enter the adolescent period, hyperactivity টা একটু subdued. তারপর adulthood, maturity, you are more subdued. With age, you become more calm, quiet, wiser, and ভীষণভাবে তুমি শান্ত, calm, because of your maturity. তো যখন অটমে there is maturity in the season, fruits have become all mature, ripe to the core. একদম ভেতর অবধি পেকে যাচ্ছে ফল।
and sweet, the sweetness. So mellow fruitfulness. Softness, mellow. Sweetness, fruitfulness. And mist, season of mist. Mist কেন বলছি? অটম সিজনটা বুঝে দেখো, বিটুইন এদিকে হলো সামার, আমাদের এখানে সামার মনসুন পাবে তুমি, সামার তারপর মনসুন, আর ওদিকে গেল তোমার উইন্টার। তাহলে তার মাঝখানে আছে অটম। অটমের সামারের যে শুরু হয় ফল দাওয়া দিতে দিতে, একটা সময় গিয়ে মাঝখানে অটম দিয়ে it passes through the process of this fruition, ultimately passes through autumn, গিয়ে আস্তে আস্তে কি হলো, পাতা ঝরে যায়, ঠিক উইন্টার শুরু হয়ে যায়। তার মানে যে লাইফের একটা ট্রানজিটরি ফেজ চলছে, ইটস আ ট্রানজিশন। এবং উইন্টার ইজ অ্যাপ্রোচিং, সেজন্য ওয়েদারটা ক্লিয়ার হয়েও হালকা একটা কোথায় যেন ফগের একটা হালকা একটা আমেজ পাওয়া যায়। Season of mist and mellow fruitfulness. Close bosom friend of the maturing sun. Very close friend. Autumn has been described as a very close friend of the maturing sun. Why maturing? দুটো কারণ। Maturing because যখন কোনো গাছ বড় হবে, ফল দেবে, যেমন করে তার পেছনে ওয়েদার কন্ডিশনস কন্ট্রিবিউট করে, সেটা ঠান্ডা না স্প্রিং না অটম, তার সাথেও কিছু আলাদা অন্য কিছু ফ্যাক্টরসও কন্ট্রিবিউট করে। আমরা ছোটবেলায় পড়েছি photosynthesis, the process of making food by the leaves of the plants, green plants. আর সেই photosynthesis সময় we know sunlight is very essential, and that sunlight helps in ripeness also. যে ফ্রুটটা রাইপ হবে, ফ্রুট, সেই ফ্রুটটাকে রাইপ করার প্রয়োজন আছে। তাহলে maturing sun. And why maturing? Because যখন উইন্টার ইজ অ্যাপ্রোচিং এবং অটমে আমরা দেখি যে সামারের যে তেজটা থাকে সূর্যের, সেই সূর্যের তেজটাও, দ্যাট ব্রাইট রেজ অফ সান, সেই তেজটা আর থাকে, সূর্যের তেজটাও অনেক কমে আসে। যেমন করে একটা বয়স্ক মানুষের তেজ কমে যায়, তার শরীরের মনের তেজ, যেমন করে একটা ইয়াং পার্সনের ভিগার থাকে, ইউথফুল ভিগার, ভাইব্রেন্ট, সে ফুল অফ এনার্জি, সেটা কিন্তু আস্তে আস্তে উইথ এজ কমে আসে এবং একটা ভেরি ভেরি এজেড পার্সন সে ঝিমিয়ে যায়। সানকে পোয়েট এখানে সেইভাবেই একটা বর্ণনা করতেও চাইছেন যে সান as if sun has also matured, কারণ তার সূর্যের কিরণে সেই তেজটা যেন কোথায় কমে গেছে। দুভাবে maturing sun. Close bosom friend, and the sun is very very intimate friend of autumn. Close, very very close friend, bosom friend, very intimate friend, conspiring with him how to load and bless. Autumn is conspiring with the sun, যোগসাজশ করছে, not in the negative sense but in the positive sense,
কনস্পায়ার করছে কিসের জন্য? টু লোড অ্যান্ড ব্লেস, ভরে দেওয়ার জন্য। লোড, গাছগুলো যেন ফলের ভারে ঝুঁকে যায়, এবং ব্লেস করার জন্য, ফর ফ্রুটফুলনেস। With fruit, the vines that run round the thatch eaves run. লোড অ্যান্ড ব্লেস করবে কাদের? উইথ ফ্রুট দিয়ে ভরিয়ে দেবে দ্য ভাইন্স, গ্রেপ ভাইন্স, দ্যাট রাউন্ড দ্য thatch eaves run. thatch eaves run মানে কি? এই যে ঘরের যে বাইরেটা বেরিয়ে থাকে, ধারটা, চালের ধারটা, সেখান দিয়ে যে গ্রেপ ভাইন্স গুলো বেয়ে বেয়ে উঠেছে, সেই গ্রেপ ভাইন্স গুলো যেন ভরে যায়, আঙ্গুরে ভরে যায়, ফলে ভরে যায়, এবং সেই যে বাড়িগুলো, সেই thatch eaves যে ধারগুলো, কুড়ে ঘরের থেকে বেরিয়ে আসে যে চালের যে বাড়ির দিকটা, সেখান দিয়ে যে গ্রেপ ভাইন্স গুলো বেয়ে উঠেছে। And fill all, to bend with apples the most cottage trees. এবং আপেল গাছগুলোকে যেন আপেলে ভরে দেওয়া হয়। এটা কনস্পিরেসি চলছে অটমের সাথে সানের। The two friends, they are conspiring with each other. And আর কি কনস্পিরেশন চলছে? And fill all fruit with ripeness to the core. সমস্ত ফ্রুট গুলোকে একদম পাকা করে দেবে, রাইপ করে দেবে, একদম সেন্টার অব্দি, কোর অব্দি, ভেতর অব্দি। পুরো সব ফল যেন ভালোভাবে পেকে ওঠে, কোনো যেন ফাঁক না থাকে। আর কি? টু সোয়েল দ্য গোড, গোড মানে কি? লাউ, সেটাও যেন ফুলে ফেপে ভরে ওঠে। and plump the hazel shells with a sweet kernel. হেজেলনাট, সেই শেলের ভেতরে মিষ্টিতে যেন ভরে যায় সুইট কার্নেল, যে নরম অংশটা আছে, সফট পার্টটা, সেই কার্নেল, সফট পার্ট অফ দ্য নাট, ইনার সফট পার্ট, সেটা যেন সুইটনেসে ভরে যায়। টু সেট বাডিং মোর, আরো কি কনস্পিরেশন চলছে? টু সেট বাডিং মোর, না না না, ফুল ফোটা থামানো যাবে না, আরো বাস, আরো ব্লুমিং হবে, আরো ফ্লাওয়ার্স হবে, বাডিং কন্টিনিউয়াসলি চলতেই থাকবে অটম। অ্যান্ড স্টিল মোর, আরো বেশি করে ফুল ফুটবে, লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ। অটমের শেষের দিকে, যখন অটম প্রায় শেষ, আরো বেশি বেশি করে ফুল ফুটুক, যাতে বীজরা, কাদের জন্য? বীজ, until they think warm days will never cease. পুরো পরিপূর্ণতায় ভরে যাবে তোমার ওদের যে বীজদের, ওদের যে হানি কম, সেটা যেন ভরে যায় মধুতে, এতটাই ফুল ফুটুক ফর। এবং তারা ভাববে যে সামার ডেজটা তাদের এত তৃপ্তি আসবে যে তারা মনে করবে summer will never cease and summer will continue, because summer has blessed them with honey, so much honey, that it will continue. They will be so happy, they will be so much satisfied, that they will think this happy days will continue forever. For summer has overbrimmed, ব্রিম মানে ধার, সেটাও যে কোনো মানে কন্টেনারের ব্রিম, ধার, সেটাও ছাড়িয়ে গেছে, উপচে পড়েছে, ওভারব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। যে এত বেশি বি কালেকশন, মানে হানি হয়েছে, তো কালেকশন হয়েছে, যে তাদের যে সেলগুলো, মৌমাছির যে চাক, সেখানে যে মধু জমা হয়,
সেই সেলস গুলো স্টিকি হয়ে গেছে, ক্ল্যামি, স্টিকি, ইটস ফুল অফ হানি। তো সেই জন্য ক্ল্যামি সেলস, এবং মৌমাছিরা মনে করছে যে সামার ডেজ উইল নেভার সিজ। তো দেখো ফার্স্ট অ্যান্সারতে আমরা কি পাচ্ছি দেখতে যে আমাদের কতগুলো ফলের, আমাদের একটা ফল এবং সবজি তো আমরা দেখতেই পেলাম, অ্যাপেল, গোট, হেজেলনাট, রাইট? তারপরে গ্রেপস, তোমরা ভাইন্স দেখতে পেয়েছো, শুনতে পেয়েছো কথাটা। অর্থাৎ সমস্ত সবজি, ফল, মানে প্রকৃতি যেন সেজে উঠেছে, অপূর্ব সেই দৃশ্য, সবকিছু ভরে উঠেছে। এবং মৌমাছিরা এত খুশি তাদের হানি কালেকশনে, with their store of honey, that they think that it is eternal. They forget that everything is temporary. They are so happy. They feel that summer will never end. But the reality is summer will always pass away. Then there will be autumn which will also pass. এরকম করে করে আমাদের প্রত্যেকটা লাইফের স্টেজও গ্র্যাজুয়ালি পার হয়ে যায়, বেরিয়ে যায়। কিন্তু আমরা মনে করি যে পার্টিকুলারলি কিছু, আমরা যখন উই আর কমপ্লিটলি ভেরি মাচ উই আর মানে at young age we feel that everything is very permanent, but life is not that permanent. Even if we are very, very happy, it's a very temporary phase of life. Ultimately, there is maturity, there is decay and death, and then there is again new life. So the cycle continues, but we are so much busy in collecting honey from life that we forget that this is a very temporary thing, and we don't focus on the reality. আমরা সাবস্টেন্সিয়াল যেগুলো আমাদের লাইফে যেটা ম্যাটার করে, substantial things, we are not focused. We always try to get মানে আমরা ভুলে যাই, সবসময় আমরা মনে রাখতে পারি না যে what is reality. The reality is ultimate life will come to an end, that is death. So next, in the next stanza, let us come to the next stanza. Who hath not seen thee oft amid thy store? নেক্সট স্ট্যান্জাতে বলছে তোমাকে কে না দেখেছে তোমার স্টোরে। অর্থাৎ দেখো ডিরেক্টলি এখানে চলে আসলাম আমরা হারভেস্টিং। অর্থাৎ যখন ফসল কাটা হলো, ফসল কাটা হয়ে সেই ফসল জমা করা হলো, যে মাঝখানে তো শীত চলে আসবে, উইন্টার, সো লেট আস স্টোর ফুড ফর দ্য কামিং ডেজ। তাহলে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে এই যে হারভেস্টিং, এটা ডাইরেক্ট প্রসেসে আমরা এখানে বুঝতে পারছি চলে আসলো এই ওয়ার্ডটাতে স্টোর। কবি বলছেন who hath not seen thee oft amid thy store, কে না তোমাকে দেখেছে। কোথায় দেখেছে? স্টোরে দেখেছে। who hath not seen thee, এখানে দেখো question is in the negative tone, but actually the inner tone is positive. কে না দেখেছে অর্থাৎ সবাই দেখেছে তোমাকে। And with this we come to the next point, that Keats here begins to personify nature, personify autumn, যে তোমাকে কে না দেখেছে, as if autumn is a human being was found in the store. This is personification of nature. এবং স্টোর এখানে গ্র্যানারি, যেখানে আমরা সমস্ত ক্রপস কালেক্ট করে কাটার পরে রেখে দিই স্টোর করে। Sometimes whoever seeks abroad may find the sitting careless on a granary floor. On a granary floor, তোমাকে দেখতে পাবে that you are sitting carelessly. তোমাকে যদি কেউ খুঁজতে বেরিয়ে যায়, whoever seeks abroad, তাহলে তোমাকে দেখতে পাবে তুমি বসে আছো, কেয়ারলেসলি বসে আছো।
কোথায় বসে আছো? গ্র্যানারি ফ্লোরে, যেখানে স্টোর করা আছে সব ক্রপস, সেখানে না তুমি খুব কেয়ারলেসলি বসে আছো। Inactive, careless, sitting without any action because all the works, activities have been completed. প্রথম স্টানজাতে ফল, সবজি সব পেকে গেল, সেকেন্ড স্টানজাতে ফসল কেটে ঘরে আনা হলো। এখন যেন সমস্ত এফর্ট, সব অ্যাক্টিভিটিস থেকে একটু রিল্যাক্সেশনের দিকে যাচ্ছে। এবং অটামকে পোয়েট ইমাজিন করছে সিটিং কেয়ারলেসলি। এখন আর তার বিশেষ কোনো অ্যাক্টিভ কোনো কাজ নেই, অ্যাক্টিভিটি নেই, সেজন্য সেরকম একটা হেলদোল নেই, কেয়ারলেসলি সিটিং অন দ্য গ্র্যানারি ফ্লোর। Thy hair, তোমার চুল, সফট লিফটেড, আলতো ভাবে উড়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, বাই দ্য উইনোয়িং উইন্ড, হাওয়াতে। উইনোয়িং, যখন ধুলোবালি এই ক্রপসের থেকে আলাদা করা হয়, তখন আমরা কুলোতে দেখেছো, অনেকের কুলোতে দেখেছো কিনা বাড়িতে, কুলোতে মা, মাসি, কাকিমারা ওনারা বিভিন্ন আটা হোক, গম হোক, চাল হোক, সেখান থেকে ডাস্ট পার্টিকেলস গুলো সেপারেট করেন এবং ওগুলো উড়ে উড়ে যায়। চালটা হয়তো রয়ে যায় আর হালকা সেই ডাস্ট পার্টিকেলস গুলো উড়ে উড়ে চলে যায়। কবি এখানে ফাইন্ডস আ সিমিলারিটি, যে এই যে উইনোয়িং উইন্ডে অটামের চুলো হালকা ভাবে উড়ে উড়ে যাচ্ছে। তোমরা লক্ষ্য করবে বাড়িতেও মায়েরা বা দিদিমা ঠাকুমারা যখন সারাদিন কাজের পর এরকম একটা ইমেজ যদি তোমরা ইমাজিন করো, সারাদিন কাজ করার পর দুপুর বেলার দিকে ওনারা যখন বসেন বিশ্রাম নিতে, ওনাদের চুলগুলো হাওয়ায় এদিক ওদিক উড়ে যায় এবং ওনারা সারাদিন প্রথম বেলাটা খুব বেশি কাজ করার পর তাদের খুব একটা বেশি কাজ নেওয়ার মাথা ব্যথা থাকে, তারা যেন কেয়ারলেসলি বসে গল্প করে, রিল্যাক্স করে। ঠিক তেমনি অটামও একজন ওম্যান। She has been portrayed as a woman sitting carelessly on a granary floor with her hair soft lifted by the winnowing wind. Or আরেকটা ভাবে, কিভাবে? On a half-reefed furrow, sound asleep. Half-reefed furrow অর্থাৎ পুরোটা ফারো মানে কি, জমিতে যে এই যে আলগুলো থাকে সেখানে হাফ রিপ, রিপিং, কাটা, অর্ধেক কাটা হয়েছে। এরকম একটা হাফ রিপ ফারোতে অটাম has been portrayed as a woman sound asleep, deep sleepে আছেন, on a half-ripped furrow lying, and she is in sound asleep, deeply in a deep sleep, and can drown with the fume of poppies, while thy hook spares the next sweat and all its twined flowers. পপি ফিল্ডে অটাম যেন শুয়ে আছে, ঘুমিয়ে পড়েছে, বা দ্য ফ্র্যাগ্রেন্স অফ পপিস, এবং সমস্ত গাছগুলো, বাকি যে গাছগুলো রয়েছে সেখানে ফ্লাওয়ার্স আছে, টুয়াইন্ড ফ্লাওয়ার্স, কিন্তু কাজটা পুরো হয়নি, অর্ধেক কাজ করেই অটাম অ্যাজ ইফ is a lady who is in deep sleep, এবং তার যে সিকলটা, কাস্তেটা, সেটা দিয়ে বাকি যে স্পেয়ার করেছে
বলছি ড্রাউসড মানে কি, ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে, with the fume of poppies, পপিজের গন্ধে। while thy hope, তোমার সিকেলটা spares the next, পরেরটা ছেড়ে দিয়েছে, next swath, পরের যে ল্যান্ডের এরিয়াটা আছে সেটা ছেড়ে দিয়েছে, কাটা হয়নি, and all its twined flowers, তাদের ফুলগুলো শুধু। and sometimes like a gleaner thou dost keep, এবং তোমার ক্রপস গুলোকে কালেক্ট করার পর তুমি মাথায় করে steady thy leaden head across a brook, আরেকবার পড়ছি, and sometimes, একবার তো রিপার হিসেবে উনি ফিল্ডে পড়ে আছেন দেখতে পাচ্ছেন অটমকে, and sometimes like a gleaner thou dost keep steady thy laden head across a brook, একটা ছোট স্ট্রিমের অক্রস তুমি ক্রস করে মাথায় ক্রপের বোঝা নিয়ে, একজন মহিলা যেমন ফসল কেটে বাড়ি ফেলে সেই ফসলের বোঝা মাথায় নিয়ে, অটমকেও কবি কল্পনা করছেন সেই ফসলের বোঝা মাথায় নিয়ে একজন মহিলা যেন ক্লান্ত মহিলা বাড়ি ফিরছেন, তার মাথায় বোঝা রয়েছে, লোড রয়েছে। or by a cider press with patient look, ধৈর্য ধরে সাইডার প্রেসের পাশে তুমি বসে আছো, thou watches the last oozings hours by hours, তুমি এরকম বসে বসে ঘন্টার পর ঘন্টা সেই অ্যাপেলের থেকে যে জুস এক্সট্রাকশন হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ, ডিস্টিলেশনের প্রসেস চলছে, অ্যাপেল থেকে জুস এক্সট্রাকশন হচ্ছে, আর তুমি এরকম করে পেশেন্টলি সেটাকে দেখতে পাচ্ছ, উইথ পেশেন্ট লুক, ধৈর্য ধরে, and hours by hours, ঘন্টার পর ঘন্টা। তাহলে দেখো এই স্টানজাতে অটম হ্যাজ বিন কমপ্লিটলি পার্সনিফাইড। প্রথমে অটমকে এখানে দেখতে পাচ্ছি আমরা গ্র্যানারি ফ্লোরে একজন ওম্যান সিটিং কেয়ারলেসলি, চুল ছেড়ে বসে আছে, চুলগুলো হাওয়ায় উঠছে, উইনোয়িং চলছে, সেপারেশন অফ ডাস্ট ফ্রম দ্য ক্রপস চলছে, এবং সেই হাওয়ায় যেন অটম সেই মহিলার চুল উঠছে। তারপর কি দেখতে পাচ্ছি, রিপার হিসেবে ফিল্ডে অর্ধেক কাজ করে কিছুটা কাজ ছেড়ে দিয়ে ক্লান্ত হয়ে পপির সেই ফ্র্যাগ্রেন্সে ঝিমিয়ে ঘুমিয়ে যেন পড়েছে। তারপর দেখতে পাচ্ছি গ্লিনার হিসেবে মাথায় বোঝা নিয়ে, ক্রপসের বোঝা নিয়ে উনি একটা ব্রুক দিয়ে পার হয়ে আসছেন, একটা স্ট্রিম পাস করে আসছেন। আরেকটা কি দেখতে পাচ্ছি লাস্টে, আপেল সাইডার প্রেসের পাশে উনি বসে আছেন উজিংস অফ দ্য জুস দেখতে, ঘন্টার পর ঘন্টা। তো কতগুলো পার্সন হিসেবে এখানে আমরা চারটে পার্সনকে, চারটে লেডিকে দেখতে পাচ্ছি, চারজনকে চার রকম ভাবে দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে দেখো গ্লিনার হিসেবে তাকে কিভাবে দেখতে পাচ্ছি, বোঝা নিয়ে মাথায়, রিপার হিসেবে কিভাবে দেখতে পাচ্ছি, পপি ফিল্ডে, অ্যাপেল সাইডার প্রেসে বসে আছে সে দর্শক হিসেবে পুরো দেখতে পাচ্ছে, ঘন্টার পর ঘন্টা একজন লেডি বসে আছে দেখছে। আর ওখানে উইনোয়িং এর ক্ষেত্রে উনি বসে আছেন কেয়ারলেসলি অন দ্য গ্র্যানারি ফ্লোর। লাস্ট আনসার চলে আসুন। লাস্ট আনসারতে এখানে মিউজিক, মিউজিকের কথা বলছেন, বলছেন where are the songs of spring, hey where are they, স্প্রিংস এর মিউজিক কোথায়, কোথায় সেই প্রিন্স এর মিউজিক, স্প্রিং এর মিউজিক, থিঙ্ক নট অফ দ্যাট। তুমি স্প্রিং এর মিউজিকের কথা ভেবো না তো, ডোন্ট থিঙ্ক, thou has thy music too, তোমার নিজের মিউজিকও তো আছে, তুমি কেন স্প্রিং এর কথা ভাবছো। while bird clouds bloom the soft dying day, যখন দিন শেষ হয়ে সন্ধ্যায় যায়, আগের স্ট্যান্ডাতে আমরা পেয়েছি দুপুরের একটা দৃশ্য, ক্লান্ত হয়ে আমরা যখন দুপুরে দেখো খেতে কাজ করতে করতে অনেক লোক বিশ্রাম নিতে চলে যায়, তাহলে তখন আমরা কিন্তু দুপুর বেলার চিত্রটা মূলত পেয়েছি। এইখানে দেখো লাস্ট স্ট্যান্ডাতেই কথাটা যেটা পাচ্ছি, সফট ডাইং ডে, the day is coming to an end. Can you find the similarity here between the cycle of season, cycle of life, and cycle of day and night? There's a beautiful similarity. তিনটে স্ট্যান্জা যদি পড়ো
দেখবে শুরু হলো, মাঝে থাকলাম, শেষ হচ্ছে। প্রসেস, হারভেস্ট বলো, সেটাও তাই। প্রথমে হচ্ছে ফল হলো, তারপর সেটা কাটা হলো, তারপর সেটা কালেকশন হলো। প্রথমে সিজনটার ডেসক্রিপশন হলো, তারপরে তার মাঝখানে আমরা চলে গেলাম, ফসল কাটা হলো, এখন শেষে সিজনটা শেষ হয়ে যাবে, উইন্টার অ্যাপ্রোচ করবে। দিন শুরু হচ্ছে, সূর্যের কথা মেনশন করা হলো, ম্যাচিওরিং সান। দিনের মাঝখানে ক্লান্ত সব শ্রমিকরা বিশ্রাম নেয়, ঠিক সেটার একটা আমরা পিকচার পেয়েছি। এবং শেষে আমরা এসে দেখতে পাচ্ছি দিনটা শেষ হচ্ছে, এবং নানান রকম দিন শেষে সন্ধ্যার ঠিক আগে যে মিউজিক গুলো আমরা পাই টুয়েলাইটে, সেই মিউজিকের বিভিন্ন রকম ডেসক্রিপশন হচ্ছে। ক্যান ইউ ফাইন্ড হোয়াট আ ফ্যান্টাস্টিক সিমিলারিটি ইজ দেয়ার দ্যাট হ্যাজ বিন রেফার্ড টু? এবং সেটা যদি আমি বলেছিলাম না, ডিপলি পড়ো পোয়েমটাকে, বুঝতে পারবে তার একটা আলাদা এসেন্স আছে, এবং দ্যাট উইল পুট ইউ ইনটু ডিপ থট যে আলটিমেটলি এভরিথিং কামস টু অ্যান এন্ড and the cycle continues. The cycle continues, even it is in nature, in human life. I think not of them, thou hast thy music too, তোমারও নিজের মিউজিক আছে। While bird clouds bloom the soft dying day. Bird clouds কেন? ঠিক সন্ধ্যার আগে আকাশের একটা বিবরণ দেওয়া আছে, সেখানে ক্লাউডস গুলো লম্বা লম্বা বারের মতো হয়ে গেছে। ক্লাউডস গুলো দেখতে সরু সরু স্ট্রিপের মতো লাগছে আকাশে দেখতে। অটম, ডেফিনেটলি এটা অটমনাল ইভিনিং। And touch the stubble plains with soft dying day. Yes, the day is softly coming to an end. অটমের সবটাই, অটমের যে মানে এন্টায়ার যে প্রসেসটাই, সবটার মধ্যে একটা ম্যাচিওরিটি, সফটনেস, মেলো, এগুলো আমরা পাচ্ছি। নাথিং লাউড, নাথিং ভেরি ভাইব্রেন্ট, it's all about maturity. So everything is calm, relaxed. Much of work has been done. At a human life এও দেখো তোমরা, তারপরে তোমরা যত বড় হয়েছো, পড়াশোনার চাপ, এখন চাকরির চাপ, so full of activity, a lot of things, it's still to be achieved, still to be gained, still to do, so much to do, it's long way to go. তারপরে একদিন you will settle down in life, you will have your own family life, gradually you will be more mature, you will be aging gradually, and finally you will become an old man or an old woman, and finally our life will come to an end. তো এখন যে অ্যাক্টিভিটি, যে সবসময় রেস্টলেস, ইগার, প্যাশনেট, সেটা তো আস্তে আস্তে কি হবে, উইল বিকাম সফট। এখন কি হয়, চট করে বাড়ি থেকে কিছু একটা বললো গার্জিয়ান, and you react immediately. Gradually you will start responding. Ultimately you will select whether to respond or stay calm and do nothing. You learn to wait. And finally, at times you become indifferent also in your approach towards life with age. So that is, everything is very soft and calm when you are too aged. So autumn kshetra, everything is very soft and mellow. And touch the stubble plains with rosy hue. কি হচ্ছে স্টাবল প্লেন্স? প্লেন্সটা স্টাবল কেন? ফসল কাটার পর ক্রপসের যে ছোট্ট ছোট্ট স্টেম গুলো থাকে সেগুলোকে বলে স্টাবল। স্টাবল বিয়ার্ড মানে কি, দাড়ি, যে ছোট ছোট দাড়ি হয়ে থাকে, কোচা কোচা দাড়ি আছে, অল্প, বেশি নয়, সেটাকে আমরা বলি স্টাবল বিয়ার্ড। তো স্টাবল প্লেন্স, সেখানে ফসল কাটার পরে যে স্টাবল প্লেন্স থাকে, রোজি, ঠিক সূর্য ডোবার আগে হালকা একটা তোমার যে ইয়েটা থাকে, কালারটা, সেটা রোজি, লালচে কালার, dusk. Then in a well-full choir the small gnats moan. দিনটা শেষ হয়ে যাচ্ছে, কোথায় যেন একটা দুঃখের একটা পরিস্থিতি, পরিবেশ সৃষ্টি হচ্ছে।
because the entire process is coming to an end. Autumn সবকিছু উইন্টারে যেন স্তব্ধ হয়ে যায়। এভরিথিং যখন খুব ঠান্ডা দেশে স্নো কাভার্ড, লাইফ কামস টু কমপ্লিট মানে ইনঅ্যাক্টিভ একটা স্টেটে চলে আসে। তো স্মল ন্যাটস মোন, ডাস মাছির কথা বলা হচ্ছে, এক রকমের ইনসেক্টস, এবং মৌন করছে, মৌন দুঃখের, তারা কি করছে, গান গাইছে, কোয়ার। Then in a wellful choir, the small gnats moan, তারা যেন দুঃখের গান গাইছে, wellful choir. Among the river shallows, কোথায় গান গাইছে? নদীর ধারে যে ঝোপঝাড়গুলো থাকে, সেই ঝোপঝাড়ে স্যালোস এক রকমের গাছ, নদীর ধারে যেগুলো হয়, সে রিভার স্যালোস এর মাঝখানে মধ্য থেকে সেই ইনসেক্টস এর একটা আওয়াজ আসছে, তারা যেন খুব একটা মনফুল, সেই টিউনটা মানে ওয়েলফুল, খুব দুঃখের সেই সুরটা, সেই আওয়াজটা। Borne aloft, borne, carried, bear borne, aloft, ওপরে উঠছে, সেই আওয়াজটা আস্তে আস্তে ওপরে উঠছে, or sinking, বা নিচে নামছে আওয়াজটা, আওয়াজটা কখনো বাড়ছে কখনো কমছে, as the light wind lives or dies. হাওয়াটা একটা হালকা হাওয়া, মৃদু হাওয়া বইছে, এবং সেটা কখনো সেই হাওয়াটা পাওয়া যাচ্ছে, আবার কখনো সেই হাওয়াটা থাকছে না, থেমে যাচ্ছে। লাইফ অ্যান্ড ডেথ, লাইফ অ্যান্ড ডেথ, লিভস অ্যান্ড ডাইস। And full grown lambs, again reference to maturity. Lambs তারা কিরকম ফুল গ্রোন, তারা সেই ছোট নেই, বাচ্চা নেই, they have attained complete maturity. Bleat, loud bleat, তাদের আওয়াজ পাওয়া যাচ্ছে, ভীষণ জোরে আওয়াজ পাওয়া যাচ্ছে, from hilly bow, পাহাড়ের ধার থেকে প্রচুর আওয়াজ পাওয়া যাচ্ছে, hedge crickets sing, ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে সেই হিলসের থেকে, and তারাও যেন গাইছে, and now with treble soft, এবং খুব আস্তে আস্তে কি হচ্ছে, the red breast whistles, এবং রেড ব্রেস্টের আওয়াজও পাওয়া যাচ্ছে। রেড ব্রেস্ট whistles from a garden croft, বাগানের একটা এনক্লোজড এরিয়া থেকে, গার্ডেনের এনক্লোজড একটা কর্নার থেকে, এরিয়া থেকে, ল্যান্ডের থেকে, জায়গার থেকে রেড ব্রেস্টের হুইসলিং সাউন্ড পাওয়া যাচ্ছে। and gathering swallows, এবং সব সোয়ালুস এক রকমের পাখি, তারা একসাথে, এরা মাইগ্রেটরি বার্ডস, তারা একসাথে হয়েছে, they have gathered and twitter in the skies, তারা কিচিরমিচির করছে আকাশে, যেন তারা বুঝে গেছে যদিও অটম খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট নয়, এবং তাদের উড়ে যেতে হবে, কারণ দিনের শেষে সাথে সাথে সিজনটাও শেষ হয়ে আসছে, এরপর শীতকাল আসবে এবং তাদের অন্য জায়গায় চলে যেতে হবে। তারা বুঝে গেছে that is this season is coming to an end and it is not permanent, so they are getting ready for leaving, they are getting ready, they are getting to leave this area and they want to migrate to a different place. That means it is again leaving this place and beginning a new stage, নতুন জায়গায়, নতুন ওয়েদার, সেখানে তারা চলে যাবে। লাস্ট স্ট্যান্জাতে
আমরা এখানে কিছু বার্ডস এবং ইনসেক্টস এর রেফারেন্স পেলাম, আর একটু কালারেরও আমরা রেফারেন্স পেলাম। অর্থাৎ এখানে পুরো সাউন্ড অ্যান্ড কালার, রোজি হিউ, আর এখানে ফ্লিটিং সাউন্ডস অফ দ্য তোমার ফুল গ্রোন ল্যাম্বসের, তারা চিৎকার করে ডাকছে। তারপরে আমরা আরো দেখতে পেলাম যে এখানে মাইগ্রেটরি বার্ডস, তারা কি করছে, দ্য গ্যাদারিং সোয়ালোস, তারা একসাথে হয়েছে। তো কোন কোন রেফারেন্স গুলো আমরা পেলাম এবং তাদের সেই মিউজিক আছে। তো অটমকে কবি বলছেন যে তোমার এই মিউজিক, তাদের একটা আলাদা ইউনিক মিউজিক। দ্য মিউজিক has a different message, and that music shows that everything is now gradually coming to an end and a new cycle, new life will begin. এবং অটম এটা একটা টেম্পোরারি একটা ফেজ, যেটা আস্তে আস্তে সামার থেকে অটমে গিয়ে উইন্টারে গিয়ে সবকিছু শান্ত, অ্যাক্টিভিটি নেই হয়ে যাচ্ছে। এটা একটা মাঝখানের একটা ফেজ অফ ট্রানজিশন। সেই জন্য মিউজিকটাও cheerful নয়, it's nothing very cheerful, there is no excitement in the music. তো এটাই ছিল যে এন্টায়ার পোয়েমের লাইন টু লাইন তোমাদের সাথে আমি শেয়ার করলাম তার মিনিং। যখন জন কেটস তোমরা পড়বে, এর সাথে আরো ওনার পোয়েম আছে এবং সেটা আমরা আবার ডিসকাস করব পরের দিনের ক্লাসে। এবং তোমাদের একটা ওভারঅল অবজারভেশন তোমাদের নিতে হবে, যখন তোমরা পড়াটা রেডি করবে ফর এক্সাম, তখন কিভাবে পড়বে সেটার উপরে আমি এবার একটু ডিসকাস করে ক্লাসটা শেষ করব। আজকে আমি কিডসে টু অটমটা পিডিএফটা আমি দিয়ে দেব, তোমরা ওটাকে দেখে নিও। এবং যখন তোমরা পড়বে, ইট ইজ এক্সপেক্টেড যে তোমাদের কিডসের সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা চাই। আমি কিন্তু এটা পুরো এবার এক্সাম পয়েন্ট অফ ভিউতে বলছি যে আমি যখন এক্সাম দিয়েছিলাম তার অ্যাঙ্গেল অফ প্রিপারেশন আমার কিরকম ছিল। যখন তোমরা পড়বে তখন কিডসের সম্পর্কে, জন কিডসের সম্পর্কে মিনিমাম কিছু ধারণা তোমাদের রাখতে হবে। অর্থাৎ যেটা আমি দেব তোমাদের, সেগুলো ভালো করে মন দিয়ে পড়বে। শুধু পোয়েমটা পড়ে চলে গেলে তাহলে হবে না। মেবি some basic questions may come from John Keats. কিডসের কবিতা পড়ছো আর কিডস সম্পর্কে কিচ্ছু জানবে না, সে তো হয় না। টিচার হলে you should know something basic, you should have some basic concepts. তারপর কিডসের কোন এজে উনি ওনার বিলং করেন, অর্থাৎ উনি যে রোম্যান্টিক পিরিয়ডে আছেন। তারপরে আসে ওনার কিছু পোয়েমসের অ্যাটলিস্ট কিছু নাম জানা, যেগুলো খুব আমরা ভীষণ উঠতে চলতে আমরা রেফার করি। আমি শেয়ার করব তোমাদের সাথে, আমি পিডিএফ শেয়ার করব। এরপরে এই পোয়েমটা যখন তোমরা পড়বে, প্রত্যেকটা লাইন থারলি, মানে লাইন টু লাইন বলবো না, ওয়ার্ড টু ওয়ার্ড should be absolutely clear to you. অর্থাৎ এই পোয়েমটা আমি এক্সপেক্ট করি তোমাদের মিনিমাম 15 টাইমস পড়ো। 15 টাইমস পড়ো, কোনো নোট, মিনিং, ওয়ার্ড এসব ছাড়া, শুধু 15 টাইমস পড়ো। তারপরে ওয়ার্ড টু ওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং থাকাটা বাঞ্ছনীয়। ইউ হ্যাভ টু হ্যাভ আ ওয়ার্ড টু ওয়ার্ড মানে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম।
এছাড়া রেহাই নেই। তারপরে আসবে কোন কোন ফল, কোন সবজি, সূর্যকে কাকে ম্যাচিওরিং বলা হয়েছে, কার বন্ধু বলা হয়েছে, কি কি করতে তারা কনস্পায়ার করেছে, অর্থাৎ স্ট্যান্ডজা। তাহলে ওয়ার্ড টু ওয়ার্ড শিখলে, লাইন টু লাইন পড়লে, তারপরে স্ট্যান্ডজাতে আসলে এমন করে পড়বে যে তোমার এই কবিতাটা ঠোঁটের আগায় থাকবে, পোয়েমের লাইন অ্যান্ড ওয়ার্ড ঠোঁটের আগায় থাকবে। তার জন্য 15 to 20 টাইমস পোয়েমটা পড়া ইজ রিকোয়ার্ড। আর স্ট্যান্সার গুলো যখন ওভারঅল পড়লে, তখন স্ট্যান্সার থেকে কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা ক্ষেত্রে কোন কোন ফল, কোন কোন সবজির রেফারেন্স দেওয়া হলো সেকেন্ড স্ট্যান্সাতে, আচ্ছা সানকে কিভাবে ডেসক্রাইব করা হলো সেকেন্ড স্ট্যান্সাতে, ফিগার্স কোন কোন ফিগারকে কি কি ভাবে কোথায় পাচ্ছ, তো থরো আন্ডারস্ট্যান্ডিং যে চারটে যে পার্সনিফিকেশন সেকেন্ড স্ট্যান্সাতে পেয়েছো, কাকে কোথায় কিভাবে দেখতে পেয়েছো। লাস্টে মিউজিকটা, কার মিউজিক, কিরকম মিউজিক, কোন কোন ইনসেক্টস অ্যান্ড বার্ডস এর মিউজিককে রেফার করা হয়েছে। এভাবে পড়ো। এরপর এটা গেল কিডস এর টু অটাম নিয়ে আমার ডিসকাশন ছিল আজকে। এবার একটু সরে যাব টপিকটা থেকে। তোমাদের আমি সাজেস্ট করব যে তোমরা আজকে থেকে, যদি অলরেডি পড়াশোনা কিছুটা শুরু করে থাকো ফাইন, যদি না করে থাকো, স্টার্ট ফ্রম টুডে ইটসেলফ, ডোন্ট ওয়েস্ট সিঙ্গেল মোমেন্ট। এটুকুই। আর মানে কারণ নিজে যখন পড়বে, নিজেই ওখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন ফ্রেম করার চেষ্টা করো। তো যখন কোয়েশ্চেন ফ্রেম করবে, আনসার গুলো নিজে নিজেই মাথায় চলে আসবে। দ্যাট উইল বিকাম আ প্র্যাকটিস অলসো। এটুকুই আজকে। থ্যাংক ইউ অল। শেষ করছি। তোমাদের কোনো কিছু আর প্রশ্ন যদি না থাকে, আই এন্ড হিয়ার সেশনটা। আই থিঙ্ক ইট ওয়াজ ক্লিয়ার সবটা। থ্যাংক ইউ।